আমি এখন যদি ধরি যে কালকে বিএনপির কোনো লোক বা আমাদের এখানে যারা আছেন আলোচক তাদের একজনের একটা অপারেশনের দরকার, হার্ট অপারেশন করতে হবে, সেখানে কি উনি দলীয় দেখবে, ভাই ভাইস্তা দেখবে, নাকি বিশেষজ্ঞ দেখবে? নীতি অপারেশন করলে সব জায়গায় দলীয় করা যায় না, কারণ এখানে হার্ট অপারেশন হচ্ছে, সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে ভাইয়ের বাইস্তার দিকে দৃষ্টিকোণ থেকে দিলে তো এই লোকটা মারা যাবে। তাহলে যারা এই বিএনপির যদি অরিসার থাকে তারা কোনো এইটা সাপোর্টই করবে না, যারা বিএনপি ধ্বংস চায় তারা এটা সাপোর্ট করবে। প্রথম বিবেচনা করতে গেলে একটা ফেস ভ্যালু বলে কথা আছে, আমাদের লোনের উপরে চলতে হয়, আইএমএফ হতে শুরু করে সারা ওয়ার্ল্ড ব্যাংকের উপরে আমাদের নির্ভর করতে হয়। তো ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফের উপরে আস্থা রাখার জন্য এমন একটা ফেস ভ্যালুওয়ালা লোককে আনতে হবে। তো সেখানে ফেস ভ্যালুওয়ালা লোককে আনলে তাহলে ওদের আইএমএফের বা ওয়ার্ল্ড ব্যাংকের আস্থা জমবে, জনগণের আস্থা জমবে, তাহলে সেখানে ঋণটা পাইতে সুবিধা হবে, কারণ ঋণ ছাড়া আমাদের চলবে না। আমাদের আইসিইউতে চলে গেছে অর্থনীতি সেক্টর, এমন সময় কম্পাউন্ডার দিয়ে আমরা চিকিৎসা করাচ্ছি। এখানে আইনে বলা আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একটা লোক ঋণগ্রস্ত লোককে গভর্নর করতে পারে না, এটা রুলসে ভায়োলেশন, কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। তাহলে সে ঋণ নিছে, সে এই গভর্নর যিনি যাকে নিছে উনি 79 কোটি টাকা ব্র্যাক ব্যাংক থেকে নিছে, সেইখানে উনি এটা ডিফল্টারে উনি। তো একটা ডিফল্ট লোককে যে একটা গার্মেন্টস চালাইতে পারে না, সেখানে বাংলাদেশের পুরো অর্থনীতি তার উপরে কিসের উপর ভিত্তি করে উনি দিচ্ছেন? তাইলে এটা ওপেন ওপেন ডিবেট করুক, আমরা তার হিসেবে লোকে এটা ডিবেট, অর্থমন্ত্রী আমাদের বন্ধু মানুষ, আমরা বিএনপির কোনো অমঙ্গল চাই না, আমরা রাষ্ট্রের অমঙ্গল চাই না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলবো যে যখন আইসিইউতে চলে গেছে সেখানে বিশেষজ্ঞদের চিকিৎসা দিতে চাইতে হবে, বোর্ডে যাইতে হবে, একাধিক ডাক্তার নিয়ে বোর্ড বসতে হবে। সেই জায়গায় যদি আমি একটা কম্পাউন্ডার দিয়ে চিকিৎসা করতে যাই, উনি পৃথিবীর আমাদের যে ন্যাশনাল ব্যাঙ্কগুলি ভারত হইতে বার্মা হইতে শুরু করে সকল দেশে যে আইসিএস, ইভেন কি তারা অর্থনীতি বিশেষ ইয়ের মতো আপনি ওয়াইদুদ্দিন মাহমুদের মতো এই ধরনের লোককে সিলেক্ট করা হয়। এটা তো কোনো সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে বিজয় ভাতাও দিবে এরকম মন্ত্রণালয় নাই তো। এখানে অর্থনীতির ব্যাপার আছে, পুরা কিছু সব কিছু নির্ভর করে অর্থনীতির উপরে। তাহলে এখানে আমাদের এখন পর্যন্ত আমরা এটা করতে পারছি না। গার্মেন্টস ওয়ালারা প্রতি ঈদের সময় তাদের ঋণ নিতে হবে। এখানে আমাদের অন্য অন্য সেক্টর আছে, ওষুধ ফ্যাক্টরি আছে, টেক্সটাইল আছে, কারোর কোনো সমস্যা হয় না। এরা আমরা গল্প শুনি কি যে গার্মেন্টস ওয়ালারা আমাদের সব উদ্ধার করে ফেলছে। তাহলে গার্মেন্টসে প্রতি ঈদের সময় কর্মচারী বেতন দিতে পারে না, এগুলো ঝামেলাটা কেন হয়? আর গার্মেন্টসে যদি এতই উন্নতি করে থাকে, এখন এইখানে এরা লোন নিবে, এখন গার্মেন্টস ওয়ালারা বেতন দিতে পারবে না, এখানে হাজার হাজার ওই জন্য তাকে ওই গভর্নমেন্টকে সরাইছে। আর এই আসান মনসুরের একটা, সে আইএমএফ এ ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে আসছে, একটা লোকের ফেস ভ্যালুর উপরে মানুষের আস্থা জমে, একজন টাকা দিতে গেলে দেখে এই লোক আমার টাকাটা মেরে দিবে কিনা, তো এই লোকটা আমার পরিশোধ করতে হবে না, অনেক কিছু বিবেচনা করা হয়। তাহলে এইটা ওনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, এই ব্যবহার করা বলে এটা সারা ওয়ার্ল্ডে নিউজ হয়েছে। তাহলে আইএমএফ কি বলবে যে এরকম একটা লোকের, তাদেরই সদস্য ছিল আইএমএফের, তাকে এভাবে বসে, সে তো জোর করে বসে নাই ওখানে। তারপরে যদি সরকার বিবেচনা করে তাহলে এটা একটা ফেয়ারওয়েল হবে, ভদ্রভাবে তার একটা ফুল দিয়ে তার বিদায় করে দিয়ে, তার গার্ড ধরে টানতে হবে কেন? আসানুল্লাহ সাহেবের আমাদের সুর ছিল বাংলাদেশ ব্যাংকে প্রথম হয়েছে সে, ওই গভর্নমেন্ট তারে ইভেন কি ডিপুটি গভর্নর কিছু গভর্নর করে না, আসানুল্লাহ কিন্তু গভর্নর হওয়ার মতো লোক, তাকে কি করছে, বঞ্চিত করছে। পরে শেষের দিকে আসা তারা ডিপুটি গভর্নর দিছে, এখন তারা অ্যাডভাইজার নিছে। বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে যাদের ধারণা আছে, কাজী মিয়ার আসানুল্লাহর কোনো বিকল্প নাই, এটা করে ডুবন্ত জাহাজকে একটু কুলে আনতেছে। আচ্ছা, তারপরে তাদের পছন্দ না, তারা নিতে পারে যে কোনো লোক। তাই বলে একটা লোকের, আমাদের কালচার কৃষ্টি ভদ্রতা নম্রতার মধ্যে আমরা কি এত অসভ্য জাতি হয়ে গেছি গা, একটা লোকের বিদায়ের সময় তারা ঘাট ধরে গাড়িতে উঠাই বিদায় করতে হবে? তাহলে এখন যারা এগুলি করছে, এগুলি একসময় কিন্তু আওয়ামী লীগ করতো, এখন আবার এই এই ট্রেড ইউনিয়ন এখন তাদের লেবাস পাল্টায়, পোশাক পাল্টায়, এটা বিএনপি লেবাস ধরছে। যারা এইগুলি কাজগুলি আচরণগুলি করছে, এগুলি সবগুলি কিন্তু আওয়ামী লীগ করতো। এখন এগুলির কিন্তু অ্যারেস্ট হওয়া উচিত, কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট হয় এতে নাই। করে বিএনপির কি প্রভাব পড়তে পারে, মানে শুরুতেই বিএনপি এরকম? পাবে না, বিএনপি পাবে না, এটা যারা সাপোর্ট করতেছে বিএনপি ধ্বংস চাচ্ছে, বিএনপি মেয়াদ পার করতে পারবে না। আমি আরো ঘটনা দেখি, দেখি আমরা সবসময়, আমি যদি একটা মেয়ে সিলেক্ট করি আমার বউর জন্য, বা আমরা জামাই সিলেক্ট করি, সবচেয়ে সেরাটা সিলেক্ট করে, বাসায় বাজার করলে সেরাটা বাজার করি, ওই যে ড্রাইভার ঠিক করতে সেরাটা করে, তাহলে বাংলাদেশ ব্যাংকে তো আমি সেরাটা আনতে হবে। সেখানে আমি এরকম একটা লোক যে ডিফল্ট আর গার্মেন্টস, একটা গার্মেন্টস ফ্যাক্টরি চালাইতে পারে না, কি বিবেচনা? তারপরে আবার দলীয় কথা বলতেছি আমরা, যে দল দাস হিসেবে বলে বিএনপি সমালোচনা করছে, দলীয় লোকদেরকে নিচ্ছে। কিছু কিছু জায়গা আছে হার্ট অপারেশন, চোখ অপারেশন, কিন্তু দল দেখলে হবে না, সেখানে বিমান চালাইতে পারে না, সেখানে দল দেখলে হবে না। কিছু কিছু যাত্রা আছে দলের উদ্যোগ রাখতে হবে তাদের নিজের সুবিধার জন্য। আচ্ছা আসুক, এই যে এই পর্যন্ত ওনারা আসার পরে বিসমিল্লাহ এত গলদ করলে, তাহলে 6 মাস গেলে তারা কি গলদ করবে? এখন ওনার আশেপাশে যে লোকগুলি আছে, চুক্তিভিত্তিক যে নিয়োগ দেওয়া হয়েছে, তারা কোনো ভালো একটা পোস্টিং পায় নাই, তারা তারা আগে কিন্তু ভালো কোনো পোস্টিং পায় নাই, তাদেরকে চলে গেছে, তারা রিটায়ার চলে গেছে। যেমন একটা এসপি থেকে আইজি করে দিছে, উনি মূলত এসপি। তো এইভাবে একটা
একটা স্বরাষ্ট্র সচিব করছে, সে কোনো জায়গায় কোনো ভালো একটা মন্ত্রণালয় জয়েন্ট সেক্রেটারি ছিল না। হ্যাঁ, সে ওইচডি ছিল, তারপরে আমরা ওই গ্রন্থাগারের ইয়ে ছিল। তাইলে একটা লোক যদি ক্রাইসিস ফেস করে, আর তাহলে সে ডিজিএফআই ক্রাইসিস, মহাপরিচালক, ডিজিএফআই এটা মহাপরিচালক ওইটা পর্যন্ত আমি না যাই, এইগুলি সিভিলেটার মধ্যে থাকি। তারপরে সিভিলের মধ্যে আমি যেগুলো দেখাচ্ছি আঙুল দিয়া, এই যে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি করছে, উনি তার বেসের 85তম, একতম টপ 10, তারেক সাহেবের উচিত হলো টপ 10 যারা রেজাল্ট করছে তাদেরকে আনলে। এখন ক্রাইসিসের পিরিয়ড, ডুবন্ত জাহাজকে উঠাইতে গেলে মেধা সম্পন্ন লোক লাগবে। তাইলে উনি যে রিক্রুটগুলো দিচ্ছে, চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে, তাদের অতীতটা কি? ওনারা, আমি তো চ্যালেঞ্জ করলাম মিডিয়ার মধ্যে, দেখুক যে তারা টপ 10-এর কোনো লোককে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে? যাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে তাদের জিজ্ঞাসা করা যে আপনারা 57 বছর চাকরি করছেন, রিটায়ারমেন্টে চলে গেছেন, এই 57 বছরের 60টা কাজ দেখান তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে কাজ করছে। তারা মন্ত্রী নিয়োগ করার সময় একই অবস্থা, যারা সংস্কারবাদী হয়েছে, যারা বেগম জিয়ার টেলিফোন ধরে নাই, যারা তারেক সাহেবের চাঁদাবাজ গালাগালি করছে, তারা মন্ত্রী হয়েছে। তো এইগুলি দেখে তো সকালবেলা বোঝা যাচ্ছে দিনটা কেমন যাবে। এটা আমরা কোনো বিএনপির পক্ষে না, আমরা বিএনপিকে সতর্ক করতেছি যাতে বিএনপির ওই অবস্থা না হয়। কারণ এতে এত খারাপ সিলেকশন, ইভেন কি প্রশাসন হইতে শুরু করে সব জায়গায় এত খারাপ সিলেকশন কোনো গভর্নমেন্ট, একবার প্রতিটি গভর্নমেন্টও করে নাই। তারা দেখুক যে প্রতিটি গভর্নমেন্টের বায়োডাটাগুলো দেখুক, যতগুলি লোকের নিয়োগ দিছে আর এখন তারা নিয়োগ দিচ্ছে, এদের মধ্যে কম্পেয়ার করুক, দেখে তারা কি অবস্থার মধ্যে আছে। তো কেন এটা নিতে হবে? তাহলে লাইন প্রমোশন বন্ধ হয়ে যাবে। একজন সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দিলে 8 জনকে বঞ্চিত করা হয়, তাহলে একটা এডিশনাল সেক্রেটারি হতে পারে না, জয়েন্ট সেক্রেটারি হতে পারে না। তাহলে লাইনে যারা আছে তাদের যে ভবিষ্যৎটা কি? একটা লোক সবাই চায় সর্বোচ্চ পদে আসার জন্য, তার তো কোনো অপরাধ নাই। আর যিনি বাড়ি চলে গেছেন পেনশন নিয়ে, উনি তো মিছিল নিয়ে হাসিনার বিরুদ্ধে রাস্তায় নামে নাই। তাহলে ওনারা পেনশনও নিচে, গাছেরটা খাবে, তলারটা কুড়াবে। ওনারা পুরো পেনশন নিচে, হাসিনা ওদের কিছু অন্যায় করছে, ওদের উপরে ওদের প্রমোশন দেয় নাই, ঠিক আছে ওটা, কিন্তু সেটার জন্য প্রতিবাদ করে তো উনি মামলা করেন না হাসিনার বিরুদ্ধে, অথবা প্রতিবাদ করে পদত্যাগও তো করেন নাই। পুরা পেনশন নিয়ে এখন আবার চুক্তিভিত্তিক নিয়োগ যাচ্ছে। তাহলে চুক্তিতে গেলে তারা কি করবে? তারা আখের গুছাবে, এবং তাদের অনেকেরই ইন্টিগ্রিটি সম্বন্ধে প্রশ্ন আছে। তো আমি তো এটা মিডিয়া বলতেছি, তোমার যদি আমার এটা ওনারা লাইভ মিডিয়া তারেক সাহেব থাকুক, আমি দেখাই দিব কোন কোন জায়গায় তারা কি কি দুর্নীতি করছে, তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে। তাহলে এগুলির কেন নিয়োগ দেওয়া হচ্ছে? এখন আমাদের কিছু না, ক্ষতি হলে বিএনপিরই ক্ষতি হবে। এখন তাদের পিছনে অনেক শত্রু আছে, এগুলি বিএনপি নামা তৈরি করতেছে, জামাত বিএনপি নামা তৈরি করতেছে, এগুলি এই আগামী সংসদে কি কি করছে এগুলো সব তুলে আনবে। জামাত চাচ্ছে, অন্যরা চাচ্ছে, আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি ফেল করুক, বিএনপি এরকম আকাম কুকাম করুক, তাহলে তাদের ফেলাই দিতে তাদের সুবিধা হবে। বিএনপিকে সাবধান করতেছি, বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। কিন্তু বিএনপি এই ধরনের কাজ করা উচিত না, বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করা উচিত এগুলি পোস্টিং দিতে গেলে, করে দিতে গেলে কেউ অনিবার্য নয়। তাহলে আমাদের ওদেরকে কেন আনতে হবে? ওদেরকে যারা বাড়ি চলে গেছে, তাহলে এখানে যারা সাকসেস তারা নন কোপারেশন করবে, তাদের ভবিষ্যৎ তো ব্লক করে দিচ্ছে। মানে যে লোকটা আইজি হবে, যে লোকটা সচিব হবে, সে এখন মাঝারি পথে আসে, তখন সে সরকারকে সাপোর্ট করবে না। তার মনে মনে দুঃখ থাকবে যে ওরা সম্পূর্ণ গাছেরটাও খাইলো, তলাটা কুড়াইলো, আর আমার ভবিষ্যৎ নাই। তো ভবিষ্যৎ না থাকলে সরকারকে সহযোগিতা করবে এরা তো সরকার সহযোগিতা করবে না, করার কোনো কারণও নাই। কারণ আমাকে বঞ্চিত করে যদি বাড়ির থেকে আইনে একজনকে বসাই দেওয়া হয় পদে, একদিকে বাড়িতে চলে গেছে, তার তো একটা লোকের ধাপে ধাপে প্রমোশন দিলে সে ম্যাচিওর হয়। 40 বছর আগে নবুত্ব দেওয়া হয় নাই, তাইলে একটা লোক যে এসপি থেকে আইনে তারা আইজি বানানো হচ্ছে, মূলত সে এসপি ছিল। তারপরে এরকম একটা অন্য জায়গায় এগুলি দেওয়া হচ্ছে। এরপরে এখন তার সিনিয়র যেটা রেগুলার সার্ভিস আছে, একজনের পদত্যাগ করছে, এরপর 2-3 জন পদত্যাগ করছে এটার প্রতিবাদ ওই হিসাবে। তাহলে কি হচ্ছে? এটা একটা অস্থিতিশীল করে দেওয়া হচ্ছে। তা আমার তো দরকার নাই, জাগরে দিচ্ছে তারা কি কি করছে, একটা দেখা তার সাহেব নিজে ওদেরটাকে জিজ্ঞাসা করো, বিএনপির জন্য কি করছো, দেশের জন্য কি করছো তোমরা। তো এখন এগুলি যদি বিএনপি যদি তার ভালোটা না বুঝে, আমরা আগে যখন বলছি সকল কথা বিএনপির পক্ষে গেছে, এখন আমরা বলতে গেলে তখন আমাদেরকে আওয়ামী লীগ বলতো কি এরা বিএনপির লোক। এখন আমি যদি এইগুলি সত্য কথাটা বলতে চাই, তাহলে এখন বিএনপির বিপক্ষে যাবে, তাহলে এখন ওরা বলবে কি আমাদের আওয়ামী লীগের লোক। আমরা কিছু লোক আছে সবসময় বিরোধী দল, কিন্তু আমরা দেশের স্বার্থে কথা বলে গেছি, বলবো। আমরা কোনো ফায়দার জন্য, আমরা কোনো কিছু পাওনার জন্য করতেছি না। আমি যে কথাগুলি করছি প্রমাণসহ আমার কথাগুলি তারা আমার সাথে ডিবেট করুক, অথবা তারা নিজেরা বলুক যে না এই কথাগুলি আমি সত্য বলি নাই। ধন্যবাদ। জি।